ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলে যে 4 নম্বর স্কুল আছে তার প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে রায় বলেছে যে বছর লিপিয়ার বা অধিবর্ষ হয় সেই বছরে দিন সংখ্যা হয় 366। 2 লাঠি ছায়া দিনের মধ্যে যে সময়টিতে সবচেয়ে ছোট হয় দুপুরবেলা। 3 ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখাটির মান হলো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 4 সমাক্ষরেখাগুলির মধ্যে একমাত্র মহাবৃত্তটি হচ্ছে নিরক্ষরেখা। 5 পার্বত্য অঞ্চলে স্ফুটনাঙ্ক কমে যায়। 6 বায়ুচাপ কক্ষের বিস্তার উত্তর গোলার্ধে বেশি। 7 পৃথিবীর ছাদ হলো পামির মালভূমি। 8 মহাদেশীয় এবং মহাসাগরীয় পাতগুলি সান্দ্র থকথকে অ্যাস্থেনোস্ফিয়ারের ওপর ভাসমান অবস্থায় আছে। 9 শাখা নদী প্রধানত সৃষ্টি হয় বদ্বীপ প্রবাহে। 10 নদী প্রবল বেগে মোহনায় সমুদ্রে 10 বলেছে নদী প্রবল বেগে মোহনায় সমুদ্রে এসে মিশলে সাধারণত খাঁড়ি তৈরি হয়। 11 মিনামাটা রোগ হয় পারদ জাতীয় রাসায়নিক পদার্থ দ্বারা জল দূষণের ফলে। 12 ইসরায়েলে ব্যবহৃত জলের 30% সেচের কার্যে পুনরায় ব্যবহৃত হয়। 13 ইউক্রেনের চেরনোবিলে পরমাণু কেন্দ্রে দুর্ঘটনাটি ঘটে 1986 সালে। 14 পুরুলিয়ার মাটি অত্যন্ত রুক্ষ। 15 ইউরোপের বিখ্যাত সরলবর্গীয় বৃক্ষের বনভূমি তৈগা। 16 লন্ডনের প্রধান বিমানবন্দরটি হল হিথ্রো। 2 এর শূন্যস্থান পূরণ। আইতে বলেছে নেদারল্যান্ডের সবচেয়ে বড় পোল্ডার প্রকল্পটির নাম জুইডারজি। 2 বলেছে শ্রেষ্ঠ আন্তর্জাতিক নদী ইউরোপের দানুয়ুব ব্ল্যাক ফরেস্ট পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। 3 পৃথিবীর মোট স্বাদু জলের সিংহভাগই হিমবাহের মধ্যে সঞ্চিত আছে। 4 যানবাহনে নির্গত ধোঁয়া থেকে অ্যাসিড বৃষ্টি ফসলের গুণাগুণ নষ্ট করে। বিতে আছে স্তম্ভ মেলানো। ইতালির ভিসুভিয়াস হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি। 2 আমুদরিয়া হলো অন্তর্বাহিনী নদী। 3 বায়ুচাপ পরিমাপের একক হচ্ছে মিলিবার। 4 ইউরোপের রাইন হলো আন্তর্জাতিক নদী। সিতে শুদ্ধ অশুদ্ধ। শুদ্ধ বাক্যটির পাশে ঠিক আর অশুদ্ধ বাক্যর পাশে ভুল লিখতে বলেছে। তাহলে বায়ুচাপ মাপার যন্ত্রটির নাম অ্যানিমোমিটার। ভুল অশুদ্ধ বা ভুল। 2 কর্কট সংক্রান্তির সময় সুমেরুবৃত্ত ও তার উত্তরাংশে 24 ঘন্টায় অন্ধকার বিরাজ করে, এটা ভুল। আর 3 লন্ডনে গ্রিনিচের ওপর দিয়ে কল্পিত দ্রাঘিমা রেখাটির মান হচ্ছে 0 ডিগ্রি, এটা ঠিক। ডিতে বলেছে বাক্যগুলি পড়ে লেখো যে আমি কে। বলছে তুমি উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু দিকে সরাসরি হেঁটে যাচ্ছ। আমার ওপরে এসে তোমার ছায়া একেবারে ছোট্ট হয়ে পায়ের তলায় পড়বে। এবার বলো তো আমি কে। নিরক্ষরেখা। 2 বলেছে উত্তর গোলার্ধে টানা 6 মাস রাত্রি চলাকালীন আমার আলোর জ্যোতি দেখা যায়, বলো আমি কে। অরোরা বা মেরুজ্যোতি। 3 হচ্ছে সুদূর গোবি মরুভূমি থেকে বায়ুতাড়িত হয়ে হোয়াংহো নদীর চারপাশে আমি নতুন ভূমিরূপ তৈরি করেছি, আমি হলাম লোয়ের সমভূমি। 3 আইতে বলেছে ইউরোপের ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের মূল বিশেষত্ব কি। এটা তোমাদের ভূগোল বই। বই মানে হচ্ছে এটা তোমাদের ভূগোল বই। ভূগোল বইয়ের 127 পৃষ্ঠায় আছে। আচ্ছা, এটা বলেছে তোমার ইউরোপের ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। এই যে ইউরোপের ভূমধ্যসাগরীয় জলবায়ু, ইউরোপের দক্ষিণাংশে ইতালি, স্পেন, ফ্রান্স, গ্রিস প্রভৃতি দেশে ভূমধ্যসাগরীয় উপকূল অঞ্চলে এই জলবায়ু দেখা যায়। এর বৈশিষ্ট্য হচ্ছে এখানে শীতকালে বৃষ্টিপাত হয়। গ্রীষ্মকালীন উষ্ণতা 21 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, শীতকালীন উষ্ণতা 5 থেকে 10, আর বৃষ্টিপাতের পরিমাণ 40 থেকে 75 সেন্টিমিটার। তাহলে এখানে যেটা বলেছে অঞ্চলের মূল বিশেষত্ব হচ্ছে লিখবে শীতকালীন বৃষ্টিপাত। 2 বলেছে আর্সেনিক দূষণের ফলে কি হয়। ব্ল্যাকফুট রোগ হয়। 3 বলেছে যখন গ্রিনিচের সময় দুপুর 12টা 30 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় অবস্থিত একটি স্থানে স্থানীয় সময় কি হতে পারে, দুটো হবে। 4 বলেছে কোন দিনটিতে পৃথিবীর অপসর অবস্থান দেখা যায়। 4ই জুলাই। এই দিন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় 15,20,00,000 কিলোমিটার। 4 আইতে বলেছে নদী মানব জীবনে এত গুরুত্বপূর্ণ কেন, তার 3টি কারণ লেখো। আচ্ছা, তো নদী মানব জীবনে গুরুত্বপূর্ণ কেন এটা আমি আমার রায়মার্টিন 122 থেকে দিয়েছি। 122 পৃষ্ঠায় আছে। তো আমার রায়মার্টিনটা একটু পুরনো। তোমাদের নতুন যদি বই থাকে তাহলে তোমরা রায়মার্টিনের নদী চ্যাপ্টারে যাবে। নদী চ্যাপ্টারে গেলে নতুন আর পুরনো খুব একটা ডিফারেন্স হয় না, মোটামুটি একই হয়। 2-1টা প্রশ্ন একটু এদিক ওদিক হয়। তো এই যে জনজীবনে নদীর প্রভাব আলোচনা করে এই প্রশ্নটা যে উত্তরটা সেইটা নেবে।
তো এখানে 3টে কারণ দেখাতে বলেছে যে নদী মানব জীবনে এত গুরুত্বপূর্ণ কেন। এক হচ্ছে বসতি গঠন। নদী সঞ্চয় কার্যের ফলে গঠিত বদ্বীপ বা সমভূমি অঞ্চলে পৃথিবীর অধিকাংশ মানুষের বসতি স্থাপিত হয়েছে এবং নদীর তীরবর্তী অঞ্চলে বিখ্যাত শহর গড়ে উঠেছে, যেমন কলকাতা, বারাণসী, এলাহাবাদ প্রভৃতি। 2 হচ্ছে জলের যোগান। পানীয় জল থেকে কৃষিকাজ বা শিল্পের প্রয়োজনীয় জল সরবরাহ সবই নদীর দ্বারা হয়ে থাকে। তাই নদীর তীরবর্তী অঞ্চলগুলি কৃষি এবং শিল্পে উন্নত ও ঘন বসতিযুক্ত। 3 হচ্ছে কৃষিকাজ। নদীর নবীন পলিমাটি সমৃদ্ধ প্লাবনভূমি কৃষিকাজের পক্ষে আদর্শ। যেমন ভারতের গাঙ্গেয় সমভূমি অঞ্চলে কৃষিকাজ উন্নতি লাভ করেছে, আবার মরুপ্রায় মিশরে নীলনদের পলি সমৃদ্ধ অঞ্চলেও কৃষিকাজে উন্নত। 4-2 বলেছে সাধারণত উচ্চচাপযুক্ত অঞ্চলে কিরূপ আবহাওয়া বিরাজ করে এবং কেন, এটা তোমাদের ভূগোল বইয়ের 35 পৃষ্ঠাতে রয়েছে। তাহলে বলেছে বায়ুর এই যে বায়ুর উচ্চচাপ, বলেছে যে সমস্ত অঞ্চলে বায়ুর উষ্ণতা কম, অর্থাৎ পৃথিবীর শীতল অঞ্চলগুলিতে বায়ুর উচ্চচাপ দেখা যায়। উচ্চচাপের বায়ু শীতল হওয়ায় বায়ু সংকুচিত হয়। বায়ুর নিমজ্জনের কারণেও বায়ুর উচ্চচাপ সৃষ্টি হয়, অর্থাৎ শীতল অঞ্চলে বাতাস ঠান্ডা ও ভারী হয়ে ভূপৃষ্ঠের দিকে নেমে আসে। এভাবে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ু বেশি ঘন হয়, তাই চাপ বাড়ে। শীতল ও ভারী বাতাসে জলীয় বাষ্প খুব কম থাকে। এই কারণে উচ্চচাপ অঞ্চলে সাধারণত মেঘ বৃষ্টি কিছু হয় না, পরিষ্কার এবং শান্ত আবহাওয়া বিরাজ করে। আচ্ছা, আমাদের যে প্রশ্ন এটা হচ্ছে 3 নম্বরে দেবে যে শীতল এবং ভারী, বলেছে উচ্চচাপযুক্ত অঞ্চলে কিরূপ আবহাওয়া বিরাজ করে এবং কেন। তাহলে উচ্চচাপযুক্ত অঞ্চলে পরিষ্কার এবং শান্ত আবহাওয়া বিরাজ করে, কারণ শীতল ও ভারী বাতাসে জলীয় বাষ্প খুব কম থাকে, আর এই কারণে উচ্চচাপ অঞ্চলে সাধারণত মেঘ বৃষ্টি কিছু হয় না, তাই জন্য পরিষ্কার এবং শান্ত আবহাওয়া থাকে। শুধু এই পয়েন্টটা বলবে। 3 বলেছে কৃষিক্ষেত্র থেকে কিভাবে মাটি দূষিত হয়, এটা তোমাদের বইয়ের 78 পৃষ্ঠাতে রয়েছে। এই যে মাটি দূষণের পদ্ধতি এবং প্রভাব। এই যে কৃষিকাজ, জনসংখ্যা বৃদ্ধির কারণে খাদ্যের প্রয়োজন বৃদ্ধি পেয়েছে, যার ফলে বেশি উৎপাদনের জন্য রাসায়নিক সার এবং কীটনাশকের অতিরিক্ত ব্যবহার করা হচ্ছে। এর ফলে ফসলের খাদ্যগুণ নষ্ট হয়। কীটনাশকের অংশ থেকে গেলে তা থেকে ক্যান্সার হতে পারে। আবার হচ্ছে একই শস্যের বহুবার চাষের ফলে মাটির উর্বরতা কমে যায়। এছাড়া তোমার অতিরিক্ত সার ও কীটনাশকের ব্যবহারের জন্য মাটিতে থাকা ছোট প্রাণী পোকামাকড় মারা যায়। জৈব পদার্থের অভাবের কারণে মাটির গুণমান নষ্ট হয়। তো এইভাবে কৃষিক্ষেত্র থেকে মাটি দূষিত হয়। 4 বলেছে রুড় অঞ্চলে উন্নত পরিবহন ব্যবস্থা কিভাবে সেখানে শিল্পোন্নতিতে সাহায্য করেছে লেখো। এটাও ভূগোল বইয়ের 129 পৃষ্ঠায় আছে। আচ্ছা, আমার এখানে প্রশ্নটা বলেছে রুড় অঞ্চলে উন্নত পরিবহন ব্যবস্থা, মানে রুড় অঞ্চলের পরিবহন ব্যবস্থা উন্নত জানে, তো সেটা কিভাবে শিল্পোন্নতিতে সাহায্য করেছে। তাই আমি শুধু এইখান থেকে এতটা বলবো, এই পয়েন্টটা, শুধু এই পয়েন্টটা বলবো যে রুড় অঞ্চলে রেল, সড়ক এবং জলপথ পরিবহন ব্যবস্থা খুব উন্নত। শিল্প ও পরিবহনের উন্নতির কারণে সমগ্র অঞ্চলটি বেশ ঘন বসতিপূর্ণ। দক্ষিণ থেকে উত্তরে নিরবিচ্ছিন্নভাবে জনবসতি দেখা যায়। রাইন নদীর পূর্ব দিকে রাইন হার্নে ডর্টমুন্ড খাল এবং উত্তরে লিপে খাল কাটা হয়েছে। নদীগুলি এই খালপথের মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত এবং সারা বছর নৌ পরিবহনের উপযুক্ত। রুর অঞ্চলের উত্তরে অবস্থিত হামবুর্গ বন্দর এই অঞ্চলের শিল্পোন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। শুধু এইটুখানি পয়েন্ট, কারণ বলেছে রুর অঞ্চলের উন্নত পরিবহন ব্যবস্থা কিভাবে সেখানে শিল্পোন্নতিতে সাহায্য করেছে। 5 আয়তে বলেছে বায়ুচাপের পার্থক্যে যে কোনো 2টি কারণ বিস্তারিত লেখো। এটাও আমি বই থেকেই দিয়েছি, তোমাদের ভূগোল বইয়ের 33 পৃষ্ঠাতে রয়েছে। বায়ুচাপের পার্থক্যের কারণ, একটা হচ্ছে বায়ুর উষ্ণতা, হেডিং করবে এটা বায়ুর উষ্ণতা 1 নম্বর। 2টো পয়েন্ট বলতে বলেছে বিস্তারিতভাবে। তো বায়ুর উষ্ণতার পরিবর্তন হলে বায়ুর আয়তন ঘনত্বের পরিবর্তন হয়। যেমন বায়ু উত্তপ্ত হলে বায়ুর অণুগুলোর গতিবেগ বৃদ্ধি পায় এবং পরস্পরের থেকে দূরে সরে যেতে থাকে। এভাবে উষ্ণ বায়ু হালকা হয়ে প্রসারিত হয় এবং ওপরে উঠে যায়। বায়ুর ঘনত্ব কমে যায়, অর্থাৎ নির্দিষ্ট আয়তনের বায়ুতে অণুর সংখ্যাও কমে যায় এবং বায়ুর চাপও কমে যায়। বায়ু শীতল হলে সংকুচিত হয় এবং বায়ুর ঘনত্ব বেড়ে যায়, তাই বায়ুর চাপও বেড়ে যায়। এ কারণে শীতল মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি আর উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম হয়।
আর একটা এটা হেডিং করবে পৃথিবীর অভিকর্ষ বল। পৃথিবীর অভিকর্ষ এবং উপরের বায়ুস্তরের প্রবল চাপে বায়ুর অণুগুলো ভূপৃষ্ঠের কাছাকাছি বেশি পরিমাণে থাকে, আর যত উপরের দিকে যাওয়া যায় তত পরস্পরের থেকে দূরে ছড়িয়ে পড়ে। অর্থাৎ ভূমি থেকে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব কমে এবং বায়ুর চাপও কমে। অভিকর্ষ না বলে বলতে পারো যে উচ্চতার তারতম্য। এখানে এই হেডিংটা, এই পয়েন্টটা করে দেবে, এর নাম দেবে উচ্চতার তারতম্য। তাহলে এটা হচ্ছে উষ্ণতার পরিবর্তন, আর এটা লিখবে উচ্চতার তারতম্য বলে এই পয়েন্টটা লিখে দেবে। তাহলে ঘনত্ব কমে, বায়ুর চাপও কমে। প্রতি 110 মিটার উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে 1 সেন্টিমিটার পারস্তম্ভের সমান বায়ুচাপ কমতে থাকে। এ কারণে উঁচু পার্বত্য অঞ্চলে জলের স্ফুটনাঙ্ক কমে যায়। অর্থাৎ বায়ুচাপ কমলে জল 100 ডিগ্রি সেন্টিগ্রেডের কম উষ্ণতাতে ফুটতে শুরু করে, তাই কোনো কিছু সিদ্ধ হতে অসুবিধা হয়। আর একটা এখানে একটা পয়েন্ট আছে, বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি। তো আমাদের দুটো চেয়েছে, তো আমি একটা বললাম বায়ুর উষ্ণতার পরিবর্তন আর উচ্চতার তারতম্য, এই দুটো পয়েন্ট আমি বললাম। অথবাতে বলেছে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট জলপ্রপাত। একটা হচ্ছে ক্ষয়কার্যের ফলে, তার মানে উচ্চ প্রবাহে জলপ্রপাত সৃষ্টি হয়। আর সঞ্চয় কার্য মানে বদ্বীপ প্রবাহ, যেখানে নদী মোহনায় সমুদ্রে মিলবে আর কি। সৃষ্ট বদ্বীপ গঠন চিত্রসহ লেখো। তাহলে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট জলপ্রপাতটা আছে তোমাদের ভূগোল বইয়ের 54 পাতায়, আর বদ্বীপ গঠন যেটা আছে সেটা আছে বইয়ের 57 পৃষ্ঠায়। আচ্ছা, জলপ্রপাতের তোমরা চিত্র এইটা দেবে, আর এইখান থেকে এই পয়েন্টটা লিখবে যে নদীর ক্ষয়কার্যের ফলে নদীর ক্ষয়কার্য অর্থাৎ উচ্চ প্রবাহে নদীর গতিপথে শক্ত আর নরম পাথর অনুভূমিকভাবে থাকলে নদী নরম পাথরকে বেশি ক্ষয় করে, ফলে শক্ত এবং নরম পাথরের মধ্যে ধাপের সৃষ্টি হয় এবং নদী শক্ত পাথরের ওপর থেকে ঝাঁপিয়ে পড়ে জলপ্রপাত সৃষ্টি করে। পশ্চিমঘাট পর্বতের যোগ জলপ্রপাত, যার উচ্চতা হচ্ছে 260 মিটার। আর এই ছবিটা এঁকে দিচ্ছ। আর এরপরে আছে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট বদ্বীপ গঠন। বদ্বীপ হচ্ছে এইখান থেকে বলবে। তোমার লিখবে যে নদীর নিম্ন প্রবাহে নদীর মোহনার কাছে নদীর বহন করে আনা পলি বালি কাঁকড় জমা হয়ে চড়া সৃষ্টি হয়। নদীর স্রোত তখন ভাগ হয়ে চড়ার দুদিক দিয়ে প্রবাহিত হতে থাকে, ফলে প্রায় ত্রিভুজের মতো বা বাংলা মাত্রাহীন বা গ্রিক অক্ষর ডেল্টার মতো বদ্বীপ সৃষ্টি হয়। উদাহরণ হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্রের মিলিত বদ্বীপ সমভূমি। আর তার সাথে এই ছবিটা দিয়ে দিচ্ছ। 5-2 বলেছে ইউরোপের উত্তরের সমভূমিতে বহু সংখ্যক হ্রদ কেন সৃষ্টি হয়েছে, আর পোল্ডার ভূমি অঞ্চলে কৃষি আর শিল্প ব্যবস্থা সম্পর্কে লেখো। আচ্ছা, ইউরোপের উত্তরের সমভূমিতে বহু সংখ্যক হ্রদ কেন সৃষ্টি হয়েছে, এটা তোমাদের বইয়ের ভূগোল বইয়ের 124 পৃষ্ঠায় আছে। আর পোল্ডার ভূমির যে প্রশ্নটা সেটা আছে বইয়ের 136 পৃষ্ঠায়। তাহলে আমার 5-2 দাগের প্রথম যে প্রশ্ন, যে ইউরোপের উত্তরের সমভূমিতে বহু সংখ্যক হ্রদ কেন তৈরি হয়েছে, তো লিখবে ইউরোপের পূর্বে ভলডাই এবং অন্যান্য পাহাড়ি অঞ্চলের উচ্চতা কিছুটা বেশি। এই ভলডাই পাহাড়ি অঞ্চলেই উৎপন্ন হয়েছে ভলগা, ডন, নিপার প্রভৃতি নদী। এই সমভূমির অনেক জায়গায় আবার হিমবাহের ক্ষয়ের ফলে বা ভূমিধসের ফলে বড় বড় হ্রদ তৈরি হয়েছে। তাহলে ইউরোপের উত্তরের সমভূমিতে বহু সংখ্যক হ্রদ কীভাবে তৈরি হয়েছে? হিমবাহের ক্ষয়ের ফলে বা ভূমিধসের ফলে বড় বড় হ্রদগুলি তৈরি হয়েছে। যেমন একটা হচ্ছে ল্যাডোগা, ইউরোপের বৃহত্তম হ্রদ। আর ওর সাথে যেটা আছে পোল্ডার ভূমি অঞ্চলের কৃষি এবং শিল্প ব্যবস্থা হচ্ছে 136 পৃষ্ঠায়। এই যে অর্থনৈতিক পরিবেশ, এইটা হচ্ছে তোমার কৃষি, এটা হলো কৃষি, এখান থেকে এতটা। আর এইটা হচ্ছে এই যে শিল্প। কৃষি বলছে কি, নতুন পোল্ডার ভূমিতে জমির লবণাক্ততা কমানোর জন্য হে, ক্লোভার প্রভৃতি ঘাসের চাষ করা হয়। গম, ওট, জব, রাই, আলু প্রভৃতি চাষ করা হয় পুরানো লবণমুক্ত জমিতে। এখানকার বেশিরভাগ খামারগুলিতে মিশ্র কৃষি পদ্ধতিতে চাষের কাজ করা হয়। এখানকার বিস্তীর্ণ জমিতে নানা রঙের টিউলিপ, কসমস, গ্ল্যাডিওলি প্রভৃতি ফুলের চাষ করা হয়। আবার শীতল ও কম আলোযুক্ত অঞ্চলে গ্রিনহাউস বা কাচের ঘরে সবজি চাষ করা হয়।
আর পোল্ডার ভূমি শিল্প আর পরিবহন ব্যবস্থা অত্যন্ত উন্নত। চক্রখালগুলিও পরিবহনের কাজে ব্যবহৃত হয়। খনিজ সম্পদের বিশেষ অভাব রয়েছে। গ্রোনিয়েন অঞ্চলে প্রচুর প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় আর দি হেগের কাছে খনিজ তেল পাওয়া যায়। আমস্টারডাম, রটারডাম, গ্রোনিয়েন, হার্লেম, লেভেন, ইজমুইডেন, দি হেগ, ফ্লাশিং প্রভৃতি শহরগুলিতে লৌহ ইস্পাত, পেট্রোরাসায়নিক, জাহাজ নির্মাণ, ডেয়ারি, খাদ্য প্রক্রিয়াকরণ, কাগজ, চামড়া, প্রসাধনী প্রভৃতি শিল্প গড়ে উঠেছে। 5-2 অথবাতে বলেছে ইউরোপ মহাদেশ সমৃদ্ধির 3টি কারণ লেখো। আর সাথে আছে লন্ডন অববাহিকার মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র এবং ডেয়ারি ময়দা উৎপাদন কেন্দ্রে 2টি করে নাম লেখো। আচ্ছা, আমাদের ইউরোপে মহাদেশের সমৃদ্ধির কারণ আমাদের 3টে পয়েন্ট বলতে বলেছে আর কি। আয়তনে ইউরোপ ষষ্ঠ বৃহত্তম মহাদেশ হলেও জ্ঞান বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, গবেষণা, কৃষি, শিল্প সব দিক দিয়ে এটি পৃথিবীর শ্রেষ্ঠ মহাদেশ। এর ভৌগোলিক গুরুত্ব অসীম। এক হচ্ছে কেন্দ্রীয় অবস্থা। ইউরোপ মহাদেশের চারিদিকে আছে এশিয়া মহাদেশ, আফ্রিকা, উত্তর আমেরিকা। এই মহাদেশটি উত্তর গোলার্ধে স্থলভাগের কেন্দ্রস্থলে অবস্থান করছে। সে কারণে সব মহাদেশের সাথে সহজে যোগাযোগ এবং ব্যবসা বাণিজ্যের সুবিধা রয়েছে। 2 হচ্ছে অনুকূল জলবায়ু। ইউরোপের 3 দিকে সমুদ্র বেষ্টিত এবং এই মহাদেশটি 36 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 71 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত বলে ইউরোপের জলবায়ু নাতিশীতোষ্ণ আর দক্ষিণে সমভাবাপন্ন। এই জলবায়ু অধিবাসীদের কর্মঠ আর পরিশ্রমী করে তোলে। 3 হচ্ছে সমুদ্র স্রোতের প্রভাব। ইউরোপের উত্তর পশ্চিম দিকে উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে এখানকার বন্দরগুলি শীতকালেও বরফমুক্ত থাকে, ফলে নৌবাণিজ্যের ঘাটতি হয় না, তাই সারা বছর ধরেই বাণিজ্যের উন্নতি ঘটে। তো এই 3টে পয়েন্ট বলে দিলাম। ওর সাথে আছে লন্ডন অববাহিকার মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র এবং ডেয়ারি ময়দা উৎপাদন কেন্দ্রের 2টি করে নাম লেখো। এটা তোমাদের বইয়ের 133 পৃষ্ঠাতে রয়েছে। তোমার হচ্ছে মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র হচ্ছে লুটন আর অক্সফোর্ড, তোমার ডেয়ারি আর ময়দা হচ্ছে লিচেস্টার আর এসেক্স। তাহলে লুটন আর অক্সফোর্ড আর লিচেস্টার আর এসেক্স 2টো করেই নাম লিখতে হবে, 2টো সবই লিখতে হবে। 5-3 দাগের প্রশ্নটা বলেছে 21শে জুন পৃথিবী তার কক্ষপথে কিরূপ অবস্থায় অবস্থান করে। আরও সাথে আছে 2022 সাল কি অধিবর্ষ কিনা। আচ্ছা, 21শে জুন পৃথিবী নিজ কক্ষপথে এমন একটা জায়গায় আসে যে উত্তর গোলার্ধে কর্কট ক্রান্তি রেখা মানে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখার ওপর লম্বভাবে সূর্যরশ্মি পড়ে। এই দিন উত্তর গোলার্ধে দিন সব থেকে বড় আর দক্ষিণ গোলার্ধে সব থেকে ছোট হয়। সুমেরু বৃত্তে 24 ঘন্টায় সূর্যকে দেখা যায় আর কুমেরু বৃত্তে 24 ঘন্টায় অন্ধকার থাকে। 21শে জুনকে কর্কট সংক্রান্তি বলা হয়। আর এর সাথে ছবিটা এঁকে দিচ্ছ। আর ওটার সাথে যেটা বলেছে যে 2022 সাল লিপ ইয়ার কিনা। আচ্ছা, লিপ ইয়ার কিনা কি করে বলছে যে আমাদের ক্যালেন্ডারের 1 বছর আর পৃথিবীর একবার সূর্য পরিক্রমণের সময় একই হওয়া উচিত। হিসেবের সুবিধার জন্য 365 দিনে 1 বছর ধরা হয়। আচ্ছা, ওটাও দরকার নেই। এইখানে দেখো যে সমস্ত বছরকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে না, সেই বছরগুলো অধিবর্ষ হবে। তাহলে 2022কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে আমার কিন্তু ভাগশেষ থাকবে, তাই 2000 অধিবর্ষ নয়, 2022 সাল অধিবর্ষ নয়। অথবাতে আছে পর্বতে যে কোনো 3টি গুরুত্ব লেখো আর বলেছে মিয়েন্ডার কি। আচ্ছা, পর্বতে যে কোনো 3টি গুরুত্ব তোমাদের ভূগোল বইয়ের 44 পৃষ্ঠাতে রয়েছে আর মিয়েন্ডার কি রয়েছে 55 পৃষ্ঠায়। এই পোর্শনটা হচ্ছে পর্বতের গুরুত্ব। তাহলে এক হচ্ছে যে পর্বত, এখান থেকে প্রথম থেকেই বলি, উঁচু পর্বতের বরফকলা জল থেকে প্রচুর নদী সৃষ্টি হয়। এই নদীগুলি থেকে সারা বছর জল পাওয়া যায়। যেমন হিমালয় পর্বত থেকে গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে। 1 নম্বর পয়েন্ট। 2 হচ্ছে জলীয় বাষ্পপূর্ণ বাতাস পর্বতে বাধা পেয়ে বৃষ্টি হয়। হিমালয় পর্বতে বাধা পেয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতে বৃষ্টিপাত ঘটায়। 3 হলো পর্বত বিরাট প্রাচীরের মতো উষ্ণ এবং শীতল বায়ুপ্রবাহকে আটকাতে পারে। শীতকালে ভারতের উত্তর দিকে অবস্থিত সাইবেরিয়া তীব্র ঠান্ডা বাতাসকে বাধা দিয়ে হিমালয় ভারতে শীতের তীব্রতা কমিয়ে দেয়।
4 পার্বত্য অঞ্চলে সাধারণত মূল্যবান নরম কাঠের বনভূমি গড়ে ওঠে। 5 পর্বতের ঢালগুলোয় ভালো পশুচারণ ক্ষেত্র পাওয়া যায়, পর্বতের ঢালে ধাপ কেটে চাষবাসও হয়। 6 পার্বত্য অঞ্চলের খরস্রোতা নদীগুলো জলবিদ্যুৎ উৎপাদনে সহায়ক হয়। 7 কিছু কিছু পার্বত্য অঞ্চলে প্রচুর খনিজ পদার্থ পাওয়া যায়। পর্বতের শিলা, বড় ছোট পাথর সবই ঘরবাড়ি তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। 8 পার্বত্য অঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্য, ঠান্ডা আরামদায়ক আবহাওয়ার জন্য ভালো পর্যটন ক্ষেত্র গড়ে ওঠে, যেমন দার্জিলিং, উটি, সিমলা। তো এর মধ্যে থেকে যে কোনো 3টে বলে দেবে। আর ওর সাথে যেটা আছে মিয়েন্ডার কি, সেটা তোমাদের বইয়ের 55 পৃষ্ঠাতে রয়েছে। মিয়েন্ডার দেখা যায় নদীর মধ্যপ্রবাহে। তো লিখবে নদীর মধ্যপ্রবাহে ভূমির ঢাল কমে যাওয়া এবং জলের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে নদী খুবই আঁকাবাঁকা পথে প্রবাহিত হয়। নদীর এই আঁকাবাঁকা পথকেই বলে মিয়েন্ডার। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 4 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে।